Dear students of class 9 and 10, you all are welcome to my class. In previous two classes, I discussed about ionic and covalent bond and give some example and give some homework to you. In this class, I will discuss about the characteristics of ionic and covalent bond. The first characteristics is melting and boiling point of ionic and covalent bond. So, melting point and boiling point of ionic compound and কোভ্যালেন্ট কম্পাউন্ড এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা নিয়ে আমরা একটু ডিসকাশনে যাব। তো এর আগের ক্লাস যদি তোমরা ফলো করে থাকো তাহলে সেইখানে শুনছো বা দেখছো যে আমি মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এটার ডেফিনেশন তোমাদেরকে বলেছিলাম। তো এখানে যেহেতু আবার টপিকটা আলোচনায় আসলো সেটা আবার বলে, মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যান্ড বয়লিং পয়েন্ট ইটস অলসো টেম্পারেচার, দুইটাই টেম্পারেচার। তো মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার হুইচ সাবস্টেন্স স্টার্ট টু মেল্ট। দ্যাট মিন্স কোনো কম্পাউন্ড বা কোনো এলিমেন্ট যাই হোক সেটা স্টার্ট টু মেল্ট, দ্যাট মিন্স হচ্ছে যে মেল্ট মানে জানো যে গলে যাওয়া। তো স্টার্ট টু মেল্ট দ্যাট মিন্স যে টেম্পারেচারে গলতে শুরু করে সেটাই হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট। সো সেম টাইপ অফ ডেফিনেশন বয়লিং পয়েন্ট। Boiling point is the temperature when a substance start to বা when a compound start to boil, যখন সেটা বয়েল হয় স্টার্ট করে যে টেম্পারেচারে। সো মেল্টিং এবং বয়লিং পয়েন্টের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে যে তোমার আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ওয়াটার, আইস থেকে যখন ওয়াটার হয়ে যায় ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। সো এই কমন এক্সাম্পল দিয়ে শুরু করি। তো দেখো তোমার একটা তুমি এরকম একটা বিকারে দেখো যদি কয়েক টুকরা বা কিছু আইস নাও, এরকম আইসের কয়েক টুকরা আইস নাও। সো যখন টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হবে, যখন টেম্পারেচার কি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন এটা এই আইস বা বরফ এটা গলতে শুরু করবে, স্টার্ট টু মেল্ট। বাট এই না যে আমি এইখানে যতটুকুই নেই, ধরো যে 100 গ্রাম বা 200 গ্রাম যতটুকু আইসি নেই, ওয়েট করে নেই বা নর্মালি রাফলি নেই, যাই নেই, যে মেল্টিং পয়েন্টের মিনিং এটা একটু কনফিউশন হয়। ক্লিয়ার করে দিচ্ছি, এটা মনে রাখবা যে মেল্টিং পয়েন্টের মিনিংটা এরকম না যে এই টেম্পারেচারে টোটাল আইসটাই গলে যাবে, অথবা কোনো একটা এলিমেন্ট হোক বা যে কোনো কম্পাউন্ড হোক বা যে কোনো সাবস্টেন্স যেটাই হোক, যে ওই টেম্পারেচারে সে পুরোটাই গলে যাবে। বাট ওই টেম্পারেচারে স্টার্ট টু বয়েল, মেল্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট সেম টু সেম। যদি আমরা একটা বিকারে এরকম কিছু ওয়াটার নেই, সো ওয়াটার নেই, দেন 100 ডিগ্রি সেলসিয়াসে কী হবে, ভ্যাপারাইজেশনটা স্টার্ট হবে, দেন স্টার্ট টু বয়েল। তার মানে এই না যে 100 ডিগ্রি সেলসিয়াসে আসার সাথে সাথে একসাথে ওইখানে যত এমএল, ধর 200 ml বা 200 ml বা 300 ml যতটুকুই ওয়াটার থাকে সেটা একসাথে ভ্যাপারাইজড হয়ে যাবে বা বয়েল হয়ে যাবে। সো এরকম না। তাহলে ডেফিনেশনটা আই থিঙ্ক ক্লিয়ার যে মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার ইন হুইচ সাবস্টেন্স স্টার্ট টু মেল্ট, অর বয়লিং পয়েন্ট হলে স্টার্ট টু বয়েল। তার মানে হচ্ছে যে মেল্ট হওয়ার জন্য বা বয়েল হওয়ার জন্য এইখানে একটা বিষয় বোঝার আছে যে আমরা যদি আয়নিক কম্পাউন্ড অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড এটার মাঝে কম্পারিজনে যাই, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো মেটার বা সাবস্টেন্সের তিনটা ফেজ থাকে আমরা জানি, সেটা হচ্ছে সলিড স্টেট, লিকুইড স্টেট, অর গ্যাসেস বা ভ্যাপার স্টেট। সো তিনটা ফেজ বা স্টেট যাই বলো, যে তিনটা কন্ডিশনে থাকে, যে সলিড, লিকুইড অ্যান্ড ভ্যাপার। সো সলিড কন্ডিশনে যদি কোনো কম্পাউন্ড থাকে, সো সেটার যে অ্যাটম বা মলিকুলগুলো দেখো যে খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, এইভাবে খুব ক্লোজ বা টাইটলি একটার সাথে আরেকটা থাকে এবং খুব ক্লোজ থাকে। এদের মাঝে আমরা বলি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকুলার দ্যাট মিন্স একটা মলিকুলের সাথে একটা মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুব অনেক বেশি থাকে, এটার জন্য এটা সলিড। সো এটা যখন মেল্ট হবে, মেল্ট হওয়ার পরে ধরো আইসই ধরো, যদি এটা ধরি আমরা আইস ওয়াটারের ক্ষেত্রে, দেন যখন মেল্ট হবে তখন এই ওয়াটার মলিকুলগুলো একটু দূরে দূরে
এইখানে তাদের পজিশন হবে একটু দূরে। সলিড, এটা হচ্ছে যে সলিড থেকে হচ্ছে যে লিকুইড ফেজে যদি যাই, সলিড থেকে লিকুইড ফেজে, দেন যদি গ্যাস বা ভেপার এই ফেজে যাই, সেক্ষেত্রে আমরা জানি যে আরও দূরে থাকবে, এখানে মলিকুলগুলো অনেক দূরে দূরে তাদের পজিশন হবে। সো এখানে একটা বিষয় বুঝতে পারছো, এটা ছোট ক্লাসে তোমরা এটা সম্পর্কে পড়েছো বা জেনেছো যে ইন্টারমলিকুলার ফোর্স বেশি থাকলে সেটা খুব সলিড ফেজে থাকে, দেন ইন্টারমলিকুলার ফোর্স কোনো একটা কারণে, শুধু শুধু ইন্টারমলিকুলার ফোর্সগুলো কমে যাবে না, ইন্টারমলিকুলার ফোর্স যদি কমে যায় দ্যাট মিন্স মলিকুলগুলো যদি এটা দূরে সরে যায় একটা থেকে আরেকটা, যদি অনেক দূরে চলে যায় বা আরও দূরে যায়, তাহলে লিকুইড বা সেটা থেকে গ্যাস, তো এইখানে একটা চেঞ্জ হবে, সলিড থেকে লিকুইড অ্যান্ড লিকুইড থেকে গ্যাস, এইখানে একটা চেঞ্জ হবে। তো চেঞ্জিং এর জন্য নর্মালি আমরা যে কোনো এলিমেন্ট, এটা বিভিন্ন কারণে চেঞ্জ হইতে পারে, বিভিন্ন রিজন থাকতে পারে চেঞ্জ হওয়ার। তো নর্মালি হচ্ছে আমরা ধরি প্রেশার অ্যান্ড টেম্পারেচার, এই দুইটার চেঞ্জ হওয়ার কারণে। সো প্রেশারটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব না, জাস্ট টেম্পারেচারটা নিয়ে ডিসকাস করবো। আমরা ধরে নিই যে নর্মাল প্রেশার থাকে সবসময়, দ্যাট মিনস 1 atm বা নর্মাল প্রেশারটাই হচ্ছে 1 atm, বা এটাকে বলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা হচ্ছে যে নর্মাল প্রেশার বা স্ট্যান্ডার্ড প্রেশার। সো এই প্রেশারটা আমরা ধরে যদি মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট নিয়ে ডিসকাশনে যাই, যে যদি মেল্ট হবে কখন, যখন আমরা যদি হিট দেই, দ্যাট মিনস কোনো একটা এনার্জি দিব, তো সেটা যদি হিট এনার্জি হয়, দেন এই মলিকুলগুলো একটা থেকে একটা কি হবে, এনার্জি না দিলে তো তারা দূরে যাবে না, খুব স্বাভাবিক। নর্মালি তো নর্মাল টেম্পারেচার প্রেশার হলে যে কন্ডিশনে আছে সবসময় সেই কন্ডিশনেই থাকবে। তারপরে যদি আমরা হিট দিলে একটু দূরে যাবে, আরও হিট দিলে আরও দূরে যাবে, তার মানে হিট এনার্জি দেওয়ার কারণে এদের ইন্টারমলিকুলার ফোর্সগুলো কমে যাচ্ছে এবং মলিকুলগুলো দূরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাসেস ফেজে যাওয়ার যে মেকানিজম, সেটা আমরা আগের ছোট ক্লাসে আমরা শিখছি, তারপর আমি একটু ডিসকাস করলাম, কারণ এটা এখন জরুরি যে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডটা আসলে এইখানে যে কার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বেশি। এখন দেখো আয়নিক বন্ড ফর্মেশনে আমরা দেখেছি যে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ফর্ম হয়, একটা হচ্ছে ইলেকট্রন গিভ অ্যান্ড টেক, যারা ক্যাটায়ন হয় ইলেকট্রন রিলিজ করে এবং ইলেকট্রন গেইন করে অ্যানায়ন, এবং এদের মাঝে যখন এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন, এদের মাঝে আমি বলেছিলাম আগের ক্লাসে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এক ধরনের ইনভিজিবল এক ধরনের ফোর্স এদের মাঝে কাজ করে। সো পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ ফোর্স যখন অ্যানায়নের ক্যাটায়নের মাঝে কাজ করবে, তাদের মাঝে যে অ্যাট্রাকশন ফোর্সটা হবে সেটা খুব বেশি স্ট্রং হবে যদি পজিটিভ হয়, হ্যাঁ, এবং নেগেটিভ হয়। সো বাট আমরা দেখেছিলাম যে যারা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়, যেমন কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হইলে তাদের মাঝে হচ্ছে খুব উইক একটা স্ট্রং যে মলিকুলার ফোর্স সেটা কাজ করে, সেটাকে আমরা বলি ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। এবং এইখানে দেখো যে একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে আর একটা হাইড্রোজেন অ্যাটমের মাঝে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কি হচ্ছে, H2 হচ্ছে। সো এইভাবে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তো শেয়ারিং এর মাধ্যমে হইলে এখানে এদের যে কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, সেই কোভ্যালেন্ট কম্পাউন্ড একটার সাথে আরেকটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এই যে যে তোমার একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের মাঝে যে ইন্টারমলিকুলার ফোর্সটা এখানে খুব উইক হয়, বাট এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা খুব স্ট্রং হয়। সো যাদের ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রং, হ্যাঁ, যেমন এখানে আরও এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল, যেমন মিথেন হচ্ছে যে একটা তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। সো এদের ইলেকট্রন শেয়ারিং এর কারণে এদের বন্ড ফরমেশন, বন্ড এনার্জিগুলো খুব কম হয় এবং এটা উইক হয়। সো দেখো যাদের বন্ডটা যত বেশি স্ট্রং হবে, আয়নিক কম্পাউন্ডের বন্ডটা স্ট্রং, যে যত বেশি স্ট্রং, এটা খুব সিম্পল, যে দেখো যে তুমি যেটা যত বেশি স্ট্রং সেটাকে ভাঙতে তত বেশি এনার্জি লাগে, খুব সিম্পল একটা মেকানিজম, যেটা যত বেশি স্ট্রং, তুমি যদি মনে করো যে লোহার রডকে তুমি সেটা ভাঙবা বা সেটাকে বাঁকা করতে যতটুকু তোমার কষ্ট হবে, নিশ্চিতভাবে কোনো প্লাস্টিকের যদি কোনো রড টাইপের হয়, সেক্ষেত্রে সেটাকে ভাঙতে তোমার অতটা কষ্ট হবে না। সো যে যত স্ট্রং, খুব সিম্পল, যে সেটাকে সেই বন্ড, সেটাকে আমরা যদি ভাঙতে যাই বা সেটাকে আঘাত করি, তো সেই ক্ষেত্রে কষ্ট বেশি হবে যদি সেটা স্ট্রং হয়, আর কম হবে যদি উইক হয়। সো
আমরা এখানে বলবো যে যেহেতু পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ থাকে এবং এদের মাঝে একটা অ্যাট্রাকশন ফোর্স যেটা খুব স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স থাকে, এটার জন্য এদের কে বন্ডগুলোকে আলাদা করতে, এই বন্ডগুলোকে ভাঙতে হচ্ছে মেল্টিং পয়েন্ট বা মেল্ট হওয়ার জন্য বন্ডগুলো ভাঙতে হবে, বা এই মলিকুলগুলো একটা থেকে আরেকটাই যে এইভাবে ডিস্টেন্সে চলে যাবে, তো ডিস্টেন্সে যাওয়ার জন্য এটাকে বেশি হিট এনার্জির দরকার হয়। তো মেল্টিং পয়েন্ট কি বলছে, একটা টেম্পারেচার। সো বেশি হিট এনার্জি মানে বেশি টেম্পারেচার লাগবে। সো তোমার আয়নিক কম্পাউন্ডের এই জন্য মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দুইটাই ইজ হায়ার দ্যান কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ডের হচ্ছে বন্ড ফরমেশনে আমরা দেখছি শেয়ারিং হওয়ার কারণে এটা হচ্ছে উইক হয়, উইক হওয়ার জন্য এদের বন্ড ফরমেশনটা উইক হওয়ার জন্য এদের অল্প হিটেই হচ্ছে যে এরা আলাদা হয়ে যায়। বইয়ে তোমরা দেখবা যে বেশ কিছু এক্সাম্পল আছে, আমি এখানে একটা এক্সাম্পল দেই তোমাদের, বইয়ে এটা নাই, সেটা হচ্ছে NaCl, এটা আয়নিক কম্পাউন্ড, এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 801 ডিগ্রি সেলসিয়াস এটা স্টার্ট টু মেল্ট হওয়া স্টার্ট করে। অ্যান্ড বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। বাট সিমিলার ভাবে আমরা যদি একটা, এটা হচ্ছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেমন এক্সাম্পল তোমার CH4 মিথেন। সো নর্মাল কন্ডিশনেই হচ্ছে যে এটা গ্যাস, নর্মাল বলতে যে আমাদের যেটা আমরা জানি যে এটা রুম টেম্পারেচার আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা যে এটা ন্যাচারাল গ্যাস, এটা গ্যাসেস কন্ডিশনে থাকে। বাট আয়নিক কম্পাউন্ড যেটা NaCl, এটাকে গ্যাসেস কন্ডিশনে, দ্যাট মিনস বয়েল হইতে গেলে প্রায় 1500 মানে 1465 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেতে হবে। তার মানে বুঝতেই পারছো যে এইখানে এইটা, বা নর্মালি তোমার কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে যেটা আছে তোমার ইথানল C2H5OH, এটা ইথানল, এটারও বয়লিং পয়েন্ট খুব বেশি না, এটা 78.15 ডিগ্রি সেলসিয়াস, এটা ইথানলের হচ্ছে বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে ইথানলের বয়লিং পয়েন্ট। কারণ হচ্ছে এটা কোভ্যালেন্ট বন্ড, ইথানলের বন্ড ফরমেশন হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড। দেখো ইথানলের বন্ড ফরমেশন এটা কোভ্যালেন্ট বন্ড। সো এটা দেখো, আর আয়নিক হলে যে কত 1400 আর কই 78 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, তো বুঝতেই পারছো যে আরও কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখতে হবে তোমাদের। তো এটা নিয়ে হচ্ছে যে তোমার তাইলে আমরা বুঝতে পারলাম এইখান থেকে একটা টপিক, যে আয়নিক কম্পাউন্ড, যত আয়নিক কম্পাউন্ড হবে তাদের মেল্টিং এবং বয়লিং পয়েন্টটা খুব বেশি, বিকজ অফ তাদের বন্ড বেশি স্ট্রং। কারণ হচ্ছে তারা অপোজিট চার্জগুলো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য এদের যে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি, অনেক স্ট্রং। বাট কোভ্যালেন্ট কম্পাউন্ড ইলেকট্রন শেয়ারিং হয়, এদের মাঝে খুব উইক, এটা খুব উইক ফোর্স, ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। সো এটার জন্য এটা খুব অল্প টেম্পারেচারে এটা মলিকুলগুলো একটা থেকে আরেকটা আলাদা হয়ে যায়। সো বই একটু রিডিং পড়তে হবে তোমাদের। তোমরা আসলে খুব কম আমার সাথে কন্ট্যাক্ট করো বা রেসপন্স করো বা SW দাও। টোটাল স্টুডেন্ট যা আছে তার খুব কম অ্যামাউন্ট, 10%। সো বাকি যারা আসছো একটু ট্রাই করবা ক্লাসগুলোতে ইনভলভ হওয়ার জন্য। আর যারা রেগুলার দাও তারা রিডিং পড়তে হবে। রিডিং পড়ে যদি কোনো লাইনে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কোশ্চেন করবে। দেন পরের টপিক হচ্ছে সলুবিলিটি। এটাও একটা সলুবিলিটি, আমরা দেখব যে কার সলুবিলিটি বেশি। দেখো সলুবিলিটি অফ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখন দেখো সলুবিলিটি বলতে আমরা সাধারণত বুঝি যে এটা ওয়াটারে সলুবল কিনা। এটা ছাড়া তোমার আরও অনেক কিছুতে সলভেবল হইতে বা সেটা আমরা বলতে পারি বা হইতে পারে, যেমন কোনো মিল্ক হইতে পারে, অয়েল হইতে পারে, বা আদার্স লিকুইডে সেটা সলভেবল কিনা। বাট সেইগুলো নিয়ে আসলে 9-10 লেভেলে ওইভাবে কোনো ডিসকাশন বা আমরা আলোচনায় যাব না, আমাদের সিলেবাসে নাই। এইখানে আছে শুধু যে আমরা ওয়াটার সলভেবল হয় কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে ওয়াটার মলিকুল H2O এটা আসলে কোন ধরনের কম্পাউন্ড। এইটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়াটারের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, যে ওয়াটার লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। বাট কোভ্যালেন্ট কম্পাউন্ড হলেও এটার নেচার হচ্ছে যে পোলার, দ্যাট মিনস এটা হচ্ছে যে
বলা হয় পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। শুধু কোভ্যালেন্ট না, মানে বন্ড ফরমেশনটা কোভ্যালেন্ট, বাট রিয়েলি হচ্ছে যে এটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। পোলারটা আমি কেন লিখলাম, কারণ বন্ড ফরমেশনে আমরা দেখেছি যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ারিং হয় এইভাবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তোমার এই টু ও বন্ড ফরমেশন হয়। বাট এইখানে আমরা যখন ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ডিক টেবিলের ওইখানে আমরা দেখেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি, তো সেইখানে তোমার ইলেকট্রোনেগেটিভিটির কিছু ভ্যালু, মানে কিছু এলিমেন্টের সেটার ভ্যালুগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সেটার মাঝে এইখানে মনে রাখো যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 3.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে কোনো একটা কম্পাউন্ডে দুইটা এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি মোর দ্যান 0.5 হয়, দ্যাট মিনস মোর দ্যান 0.5, দেখো গ্রেটার দ্যান মানে হচ্ছে মোর দ্যান 0.5 হয়, তখন এদের মাঝে কি হয়, পোলারিটি ক্রিয়েট হয়। যদিও আমরা জানি কোভ্যালেন্ট কম্পাউন্ড এইখানে কোনো ইলেকট্রন শেয়ারিং মানে গিভ অ্যান্ড টেক না। গিভ অ্যান্ড টেক যেমন আমরা দেখছি যে সোডিয়াম ক্লোরাইড Na+Cl- এটা ইলেকট্রন গিভ অ্যান্ড টেক, অ্যানায়ন ক্যাটায়ন হচ্ছে, এটা অবশ্যই পোলার, কারণে এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা চার্জ, অপোজিট চার্জ তৈরি হচ্ছে। বাট এইখানে দেখো ইলেকট্রন শেয়ারিং হলে সেইখানে কোনো ধরনের কোনো চার্জ, পজিটিভ অ্যানায়ন ক্যাটায়ন সেখানে হয় না। বাট বন্ড ফরমেশনের পরে দেখা যায় যে এরকম যদি ইলেকট্রো নেগেটিভিটি ডিফারেন্সটা যদি বেশি হয়, তাহলে 0.5-এর, তাহলে যার জোর বেশি অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে কি করবে, এইখানে যে মাঝখানে দেখো একটা ডট ক্রস, এটা দিয়ে আমরা বোঝাই যে ইলেকট্রন শেয়ারিং ঠিক মিডিল পজিশনে, দুইটা এলিমেন্টের ঠিক নিউক্লিয়াসের মিডিল পজিশনে ইলেকট্রনটা শেয়ারিং হয়। বাট কারণ যদি জোর বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি, দ্যাট মিনস ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার যে পাওয়ারটা তার যদি বেশি হয়, সে কী করবে, ইলেকট্রনটা মাঝখানে ইকুয়ালি দুইজনের ভোগ করার কথা বা সেটা মাঝখানে থাকার কথা, কিন্তু যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কী করে, সেটাকে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করে, সো নিজের দিকে টেনে নেয়। তো এটার জন্য নিজের দিকে টেনে নেওয়ার কারণে দেখো যে ওয়াটার মলিকুল, তো ইলেকট্রনকে কেউ যদি নিজের দিকে বেশি নিয়ে নেয়, তো ইলেকট্রন যার ভাগে যাবে সে হবে ডেল্টা মাইনাস, এবং যার কাছ থেকে নিবে সে হবে ডেল্টা প্লাস। ডেল্টা মাইনাস বা প্লাস দিয়ে বোঝায় পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ। দ্যাট মিনস এইগুলো এই আয়নিক কম্পাউন্ডের মতো টোটালি ইলেকট্রন গিভ অ্যান্ড টেক হয় নাই যে এটা পুরোটাই ক্যাটায়ন অ্যানায়ন এইগুলো আমরা বলবো, বাট এইগুলোকে বলো পার্শিয়ালি চার্জড, মানে পার্শিয়ালি এইগুলোর মানে আংশিক বা অল্প চার্জ, মানে এটার মতো ফুল চার্জ না। সো যাদের হচ্ছে এই কোভ্যালেন্ট কম্পাউন্ড, যাদের ইলেকট্রো ইলেকট্রোনেগেটিভিটি এর ভ্যালুগুলো আমাকে জানতে হবে, এবং এটার ডিফারেন্স যদি 0.5-এর বেশি হয়, সেই ক্ষেত্রে যার বেশি সে কী করবে, ইলেকট্রন শেয়ারিং ইলেকট্রন যেটা মিডিল পজিশনে দুইজন থেকে শেয়ার করার কথা, সেটা অক্সিজেন কি করবে, অ্যাট্রাক্ট টুয়ার্ডস ইটসেলফ, মানে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করলে এটা হবে তোমার ডেল্টা মাইনাস, এবং তার মানে তার দিকে ইলেকট্রন হচ্ছে যে বেশি হয়ে গেল, এই জন্য ডেল্টা মাইনাস। আর যার কাছ থেকে হচ্ছে নিয়ে নিবে ইলেকট্রন সে হবে ডেল্টা প্লাস, তার মানে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ চার্জ হলো। সো এটা হচ্ছে যে ওয়াটার, দ্যাট মিনস ওয়াটার হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এই জন্য ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। ইউনিভার্সাল সলভেন্ট দ্যাট মিনস হচ্ছে যে আমরা জানি যে ওয়াটারে সব কিছুই মোটামুটি ডিজলভ হয়, অধিকাংশ তোমার পোলার কম্পাউন্ড তো মাস্ট হবে, এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর কিছু কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো হয়। এখন আসো যে পোলার কম্পাউন্ডটা ওয়াটারে কেন হবে, কারণ এই যে ওয়াটারকে আমি বলেই দিলাম যে ওয়াটার কেন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেটা আমরা বললাম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, যে অক্সিজেনটা ডেল্টা মাইনাস হয়ে যায় এবং হাইড্রোজেন ডেল্টা প্লাস হয়ে যায়। এখন এটা যেহেতু পার্শিয়ালি পোলার হলো, এই জন্য অল পোলার কম্পাউন্ড আর ডিজলভ ইন ওয়াটার। দ্যাট মিনস পোলার আয়নিক বন্ড ফরমেশনের মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ড হয় সেগুলো পোলার হয়। পোলার মানে দ্যাট মিনস যাদের দুইটা পোল থাকে, পোলার বলতে পোল, পোলার এটা যদি কেউ ক্লিয়ার না হও, ডাই দ্যাট মিনস টু পোল দ্যাট মিনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ পোল হয়। সো সব আয়নিক কম্পাউন্ডেই তোমার কি প্লাস মাইনাস থাকবে, এটা তো আমরা জানি মাস্ট অবশ্যই যে প্লাস মাইনাস থাকতে হবে, তার নাহলে তো আয়নিক কম্পাউন্ড হবে না। সো এটাতে ডিজলভ হবে, কারণ এইটার একটা রুলস আছে, যেমন এটা মনে রাখবে যে লাইক ডিজলভ লাইক ডিজলভ লাইক রুলস, বা এটা একটা থিওরি। এই থিওরি অনুযায়ী পোলার কম্পাউন্ডগুলো পোলার
সো পোলার কম্পাউন্ডগুলো পোলার সলভেন্টে তোমার ডিজলভ হবে, খুব সিম্পল, এবং নন পোলারগুলো নন পোলার সলভেন্টে ডিজলভ হবে। এখন দেখো, যেমন হচ্ছে যে তোমরা ক্লাসে যখন তোমাদের যদি কোনো সিট প্ল্যান না থাকে, তখন আমি দেখছি যে কে কার পাশে বসো, এটা তোমরা নিজেরাই যদি খেয়াল করো, সেটা হচ্ছে যে যার সাথে যার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো বা খুব ক্লোজ ফ্রেন্ড, সে দেখবা যে একই বেঞ্চে তারা বসার ট্রাই করো। এটার জন্য যার সাথে যার ভালো লাগে তার সাথেই খেলাধুলা বা আদার্স কাজগুলো করার চেষ্টা করো। এইরকম যারা পোলার কম্পাউন্ড, তারা ওয়াটার যেহেতু একটা পোলার সলভেন্ট, সো পোলার পোলার এটা লাইক ডিজলভ লাইক দ্যাট। আর নন পোলার হলে সেটা নন পোলার সলভেন্ট। তো নন পোলার পরে আসি, আগে হচ্ছে পোলার সলভেন্ট। যদি আহ, তোমার বলে যে NaCl soluble in water, এটাকে যদি এক্সপ্লেইন করতে বলে হোয়াই আয়নিক কম্পাউন্ড ইজ soluble in water, সো তুমি এখানে এদের যে বন্ড ফরমেশন পজিটিভ নেগেটিভ, দ্যাট মিনস এটা পোলার অ্যান্ড ওয়াটার মলিকুল পোলার, সেটা তো তুমি ডিসকাস করবাই। তার সাথে হচ্ছে যে এরকম যে কিভাবে যদি মেকানিজমটা আমরা একটু দেখাইতে চাই, যে এইখানে ধরো যে সোডিয়াম ক্লোরাইডকে যদি ওয়াটারের মাঝে দেয়া হয়, তখন কি হবে, এই সোডিয়াম যে ক্যাটায়নটা, এটাকে হচ্ছে ঘিরে ধরবে তোমার এটার ওয়াটার মলিকুলের নেগেটিভ পোর্শন। নেগেটিভ পোর্শন মানে হচ্ছে যে তোমার এই অক্সিজেন অক্সাইড পোর্শনটা হচ্ছে এটাকে ইয়ে করবে, ডেল্টা মাইনাস। এইভাবে তুমি এই সোডিয়ামকে ঘিরে কয়েকটা ওয়াটার মলিকুল দিয়ে দিবা। এখানে আমি 3টা দিলাম, এটা ডেল্টা মাইনাস। দেখো তাহলে এই সোডিয়ামকে ঘিরে থাকবে হচ্ছে যে ওয়াটার মলিকুলের নেগেটিভ পোর্শনটা, অ্যান্ড দেন ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এই দুইটাকে আলাদা করবে, দ্যাট মিনস ডিজলভ আলাদা করে এটাকে ঘিরে ধরে নিয়ে যাবে। সো এখানে হচ্ছে যে হাইড্রোজেন পোর্শনটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, সো হাইড্রোজেন অংশটা হচ্ছে যে এটার চারপাশে থাকবে। যাই হোক, এইভাবে একটু ফিগারটা ড্র করার ট্রাই করবে, এটা বুঝতেই পারছো। এটাকে যদি গোল করে দাও আরো ভালো, যে তাহলে আরো ক্লিয়ার হবে যে সোডিয়াম এই ক্যাটায়নটাকে ঘিরে হচ্ছে যে তোমার এই নেগেটিভ ওয়াটার মলিকুলার নেগেটিভ পোর্শনটা ঘিরে এটাকে ঘিরে ধরবে, এবং ক্লোরিন যে নেগেটিভ পোর্শন, এটাকে হচ্ছে ওয়াটার মলিকুলার তোমার পজিটিভ পোর্শনগুলো ঘিরে ধরবে। তো এইভাবে হচ্ছে যে এই ফিগারটা দিলে ভালো। এরকম শুধু সোডিয়াম ক্লোরাইড না, যে কোনো পোলার কম্পাউন্ডই যদি বলা যায় এটার মেকানিজমটা ডিসক্রাইব করো, যেটা কিভাবে ওয়াটার সলুবেল বা এটা সলুবিলিটিটা এক্সপ্লেইন করো, তখন তোমার এটা পোলার কম্পাউন্ড দ্যাট ওয়াটার পোলার সলভেন্ট, এটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। তার সাথে হচ্ছে যে এই ফিগারটা দিতে হবে। এটা হচ্ছে যে তোমার পোলার কম্পাউন্ডগুলো কিভাবে, যে কোনো, শুধু সোডিয়াম ক্লোরাইড না, যদি ক্যালসিয়াম ক্লোরাইড হয়, পটাশিয়াম ক্লোরাইড হয়, সোডিয়াম ব্রোমাইড, এরকম যে কোনো পোলার কম্পাউন্ড দিলেই তুমি এইভাবে পজিটিভটাকে এই অক্সিজেন পোর্শনটা এইভাবে ঘিরে ধরবে, এইভাবে একটা ফিগার দিবা, নেগেটিভ পোর্শনটাকে পজিটিভ অংশটা ঘিরে ধরবে, এইভাবে একটা ফিগার দিবা। আর দ্যাট মিনস তোমরা জানো যে আমি বলছি যে নন পোলার, দ্যাট মিনস যদি কোনো কম্পাউন্ড হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড, তারা ওয়াটারে ডিজলভ হবে না। যেমন দেখবা যে ওয়েলের সাথে ওয়াটার কি মিক্স আপ হয় না। ওয়েল আর ওয়াটার যদি তুমি মিক্স আপ করো, দুইটা আলাদা পোর্শন হিসেবে থাকে, তাই না? সো এটা আলাদা পোর্শন হিসেবে ওইভাবে থাকবে, বাট নন পোলারে ডিজলভ হবে। যেমন ধরো যে নন পোলার তুমি একটা ওয়েলের সাথে আর একটা ওয়েল, যেমন ধরো কেরোসিন বা আদার সয়াবিন বা ওয়েলগুলো একটার সাথে, বা তুমি যদি সরিষা সয়াবিন এগুলো মিক্স আপ করো, তাহলে বোঝা যাবে না যে একটার সাথে একটা। আবার দেখো সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে তোমরা বাসায় দেখো যে তোমাদের বাসায় যারা অনেকে নেল পলিশ লাগায় নখে, সো নেল পলিশ এটা এটা একটা নন পোলার কম্পাউন্ড। এটাকে তুমি যদি উঠাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে স্পিরিট দিয়ে তোমাকে ওইটাকে ঘষতে হবে, কিন্তু পানি দিয়ে ঘষলে কিন্তু উঠবে না স্পিরিট। দ্যাট মিনস ওইটাও স্পিরিটটাও নন পোলার অ্যান্ড নেল পলিশটাও নন পোলার। সো নন পোলার একটা আরেকটাতে ডিজলভ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন তুমি একটু টিস্যু দিয়ে ঘষা দিলেই উঠে যাবে, কিন্তু পানি দিয়ে সারাদিন ধরে ঘষলে উঠবে না, বিকজ ওয়াটার হচ্ছে পোলার কম্পাউন্ড। সো এইভাবে এটাই হচ্ছে লাইক ডিজলভ লাইক, যে তোমার রুলসটা, যে পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে অ্যান্ড নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে এভাবে ডিজলভ হবে। সো এটা একটু টোটাল যে অংশটা, এটা একটু রিডিং পড়বে। তবে এখানে কিছু এক্সেপশন আছে। এখানে এক্সেপশনগুলো যেমন ধরো যে সমস্ত, যেমন অ্যালকোহল CH3, এটা ইথানল CH2OH,
এটা হচ্ছে যে একটু আমি ভেঙে ভেঙে লিখলাম, এটা হচ্ছে ইথানল। সো এটা হচ্ছে যে কি কম্পাউন্ড, একটু আগে আমি বলছি এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট এটা আবার ওয়াটার সলুবল, বিকজ যে সব কোভ্যালেন্ট কম্পাউন্ডে ওইস গ্রুপ আছে, ওইস এই অংশটা যদি থাকে, যেমন গ্লিসারিন তোমার ওয়াটার ডিজলভ হয়, কারণ ওইস থাকে যে ওয়াটার মলিকুলার ওইস এর মতো, যে এদের মাঝে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, দ্যাট মিনস এখানে পার্শিয়ালি পজিটিভ এন্ড নেগেটিভ পোর্শন, দ্যাট মিনস এটা পোলার, মানে পার্শিয়ালি পোলার হয়ে যায় এই অংশটা। সো অ্যালকোহলের এই অংশটা পার্শিয়ালি পোলার হওয়ার কারণে ওয়াটার মলিকুল যেহেতু পোলার সলভেন্ট, সো এটার জন্য অ্যালকোহল, গ্লিসারিন এই টাইপের যে তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো, গ্লুকোজ সুগার এগুলো কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট এই গ্লুকোজ সুগার অ্যালকোহল সবগুলোতে ওএইচ গ্রুপ, দ্যাট মিনস ওয়াটারে দেখো এইচ ও এইচ, এই ওএইচ অংশটার মাঝে কি হচ্ছে, পোলারিটি ক্রিয়েট হচ্ছে, পার্শিয়াল পোলারিটি ক্রিয়েট হচ্ছে। সো যেসব কোভ্যালেন্ট কম্পাউন্ড কন্টেইনস ওএইচ গ্রুপ, হ্যাঁ ওএইচ গ্রুপ যদি তাদের মাঝে থাকে, দেন সেটার ক্ষেত্রেও তোমার এইভাবে পার্শিয়াল পোলারিটি ক্রিয়েট হবে। আর পোলারিটি যে কোনো একটা অংশে পার্শিয়াল পোলারিটি ক্রিয়েট হওয়া মানেই সেটা ওয়াটার মলিকুলের সাথে ডিজলভ হবে, ওয়াটারে ডিজলভ হবে, ঠিক আছে। সো এটাও কোশ্চেন আসতে পারে যে ইথানল ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট ইথানল ডিজলভ ইন ওয়াটার, হোয়াই, বা ডিসক্রাইব দ্য মেকানিজম অফ ইথানল। আবার বলে লিখে নাও তুমি, ইথানল, গ্লুকোজ, সুগার, গ্লিসারিন এই সবগুলোতে, তারপর দেন অ্যাসিড, সাম কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট মিনস মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তো ফর্মুলাগুলো এখন লিখে দিচ্ছে না, সামনে পাবা আরও এই ধরনের অর্গানিক যখন চ্যাপ্টার আছে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি দিলেও আসলে ফর্মুলাগুলো বুঝবা না, এই জন্য জাস্ট নেমগুলো লিখে রাখো যে এগুলোতে সব ওইস থাকার জন্য, ওইস গ্রুপ আর এদের যে ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা, সেইখানে তোমার ওইস থাকে, ওইস থাকার জন্য এটা হচ্ছে পার্শিয়ালি তোমার পোলার হয়, এবং পোলার হওয়া মানেই সেটা পোলার সলভেন্ট H2O-তে সেটা ডিজলভ হবে। আর আয়নিক তো অবশ্যই হবে, মাস্ট হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো এটা একটু সলুবিলিটি অ্যান্ড মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, এটা আজকে দেখালাম। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করব। সো আজকে এই পর্যন্তই থাক, অনেক বড় ক্লাস হয়ে গেছে। এটা একটু রিডিং পড়ে একটু যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কোশ্চেন করবা, তাহলে আমি আরও যে জায়গাগুলোতে প্রবলেম সেটা তোমাদেরকে ডিসকাস করব।